প্রিয় শিল্পকলার অনুরাগী, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আসমা সুলতানা। আমার কাজ শিল্পকলা ও শিল্পকলার ইতিহাস নিয়ে। আমরা আজকে কথা বলবো আর্ট ক্রাইম নিয়ে। আর্টের সাথে ক্রাইম শব্দটি খুব বেমানান, তাই না? আর্ট অর্থাৎ শিল্প অথবা শিল্পকলা, আর ক্রাইমের বাংলা হলো অপরাধ। শিল্পকলার সাথে অপরাধ কিভাবে যুক্ত হয়ে গেল বলুন তো? আজকে আমরা সেটাই জানব। শিল্পকলার অপরাধ বা শিল্পকলা অপরাধ, আর্ট ক্রাইম বলতে আসলে কি বোঝায়? শিল্পীরা কি তাহলে অপরাধী? শিল্পীরা তো মানুষ, আর মানুষ মাত্রেই অপরাধ প্রবণতা থাকে। কিন্তু না, আমরা আজকে শিল্পীদের অপরাধ নিয়ে কথা বলবো না। কি হাঁপ ছেড়ে বাঁচলেন তো? ভাবছিলেন যে শিল্পীরা আবার অপরাধী, এ কেমন কথা? না, আজকে আমরা কথা বলবো শিল্পকলার সাথে সংযুক্ত অপরাধগুলো নিয়ে। তারপরে আমরা একে একে জানবো, ধীরে ধীরে জানবো শিল্পকলার অপরাধের বিষয়ে বিভিন্ন পর্ব ধরে, অনেক দিন, মাস, বছর ধরে। আমার সঙ্গে থাকবেন তো? শিল্পকলার ইতিহাসে শিল্পকলার অপরাধ পর্বটি কোনো ছোটোখাটো পর্ব নয়। এটি একটি বিস্তৃত পর্ব এবং এটি অত্যন্ত গভীর। আর্ট ক্রাইম বা শিল্পকলার অপরাধ শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সেই মোনালিসা চুরির ঘটনাটি। শিল্পকলার জগতে মোনালিসা চুরির ঘটনাটি এতটাই জনপ্রিয় যে শিল্পকলার সাথে অপরাধের কোনো সম্পৃক্ততা আছে এটা জানলেই, এটা শুনলেই আমাদের মনে হয় সেই মোনালিসা চুরির কথা। কিন্তু না, আর্ট ক্রাইম বা শিল্পকলার অপরাধ বিষয়টি এর থেকেও ব্যাপক এবং বিস্তৃত। হলিউডের সিনেমাগুলোতে অথবা ডিটেকটিভ কোনো উপন্যাসে আমাদেরকে যেভাবে দেখানো হয় শিল্পকর্ম চুরির ঘটনা, এবং মিউজিয়ামে গিয়ে হলিউডের নায়ক কীভাবে শিল্পকর্মগুলো উদ্ধার করে এবং চোরকে পাকড়াও করে, বাস্তব জীবনের শিল্পকলার ইতিহাসের এই শিল্পকলার ক্রাইম, আর্ট ক্রাইম অথবা শিল্পকলার অপরাধের কথাগুলো, ঘটনাগুলো এর থেকে আরও বেশি রোমাঞ্চকর, জটিল এবং অন্ধকারময়। এই শিল্পকলার অপরাধকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন শিল্পকর্ম চুরি যাওয়া, শিল্পকর্ম লুট হওয়া, শিল্পকর্ম নকল করা অথবা জালিয়াতি করা, শিল্পকর্ম ধ্বংস করা অথবা বিকৃত করা। এছাড়াও আরও অনেক ধরনের আর্ট ক্রাইম আছে। আর্ট ক্রাইমের সঙ্গে শুধু আর্ট এবং ক্রাইম অর্থাৎ শিল্পকলা এবং অপরাধ জগৎটা জড়িত নয়, এর সঙ্গে জড়িত অর্থনীতি, রাজনীতি, এমনকি জলবায়ু পরিবর্তন। তবে আজকে আমরা অত কিছু জানব না। আজকে আমরা শুধু জানব আর্ট ক্রাইমের ভিন্নতা সম্পর্কে। শিল্পকলার এই অন্ধকার জগৎটি সম্পর্কে আমাদের দেশে আমরা খুব কমই জানি। শিল্পকলার এই অন্ধকার দিকটি নিয়ে আরও আলোকপাত করা প্রয়োজন, কারণ এই বিষয়টির সাথে আমাদের অনেকেরই আত্মপরিচয়ের এবং ইতিহাস ও ঐতিহ্যের সংকট জড়িত। আর্ট ক্রাইম বা শিল্প অপরাধকে অপরাধ তত্ত্ব ও ইতিহাসের বিচারে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়। এটি শুধু সাধারণ চুরি বা অপরাধ নয়, এর পরিধি বেশ বিশাল। প্রথম ভাগে আমরা ধরি শিল্পকর্ম চুরি। শিল্পকর্ম চুরির কথা আসলে ইদানিংকালের ঔপনিবেশিক সময় যেসব শিল্পকর্ম চুরি হয়েছিল সেই কথাগুলো উঠে আসে। এছাড়াও আমরা জানি মোনালিসার চুরির কথা। এছাড়াও বিভিন্ন সময়ে মিউজিয়াম থেকে বা সংগ্রহশালাগুলোতে থেকে বিভিন্ন ধরনের শিল্পকর্ম চুরি গিয়েছে। এমনও হয়েছে যে এক রাতের মধ্যে সংগ্রহশালা থেকে বেশ কয়েকটি শিল্পকর্ম চুরি হয়েছে। সিসিটিভির জন্মের আগে শিল্প সংগ্রহশালাগুলোতে নিরাপত্তা এত বেশি জোরদার ছিল না। পাহারাদাররা সংগ্রহশালাগুলোতে রাতের বেলা অথবা সংগ্রহশালাগুলো বন্ধ থাকা অবস্থায় পাহারা দিত। এখন সিসিটিভি আসার পর থেকে সংগ্রহশালাগুলোতে পাহারা আরও জোরদার করা হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিল্প অপরাধ ঘটার জন্য মিউজিয়ামগুলোও বেশ সতর্ক হয়ে গিয়েছে। এই চুরির মধ্যে আবার আছে মিউজিয়াম থেকে সরাসরি চুরি যাওয়া, অথবা যুদ্ধের সময় চুরি হওয়া শিল্পকর্ম অথবা সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো নমুনা বা নিদর্শন, এ সমস্ত কিছু লুট হয়ে যাওয়া।
এরপরে আসে প্রত্নতাত্ত্বিক লুণ্ঠন, যেটি আমি বললাম যে যুদ্ধের সময় বা যে কোনো সময় যদি এক দেশ থেকে সেই দেশের প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক নিদর্শন যদি চুরি হয়ে যায়, লুট হয়ে যায়, বা এক দেশ থেকে অন্য দেশে সেটা পাচার করা হয়, সেটাকেও শিল্পকর্ম চুরি বা আর্ট ক্রাইমের মধ্যে ধরা হয়। তো পূর্ণ ভাগটি হলো আর্ট ফরজারি বা আর্ট ফ্রড। এটাকে আমরা বাংলায় জালিয়াতি করা বা নকল করা বলতে পারি। বিভিন্ন সময় আমরা জেনেছি যে বিখ্যাত শিল্পী যেমন পিকাসো অথবা ভিনসেন্ট ভ্যান গোরের ছবি নকল করে কোনো এক শিল্পী এঁকে সেটিকে মিলিয়ন মিলিয়ন ডলারে বা পাউন্ডে বিক্রি করে দেয়। এই ধরনের আর্ট ফরজারি বা জালিয়াতিও একটা শিল্প অপরাধ বলে গণ্য করা হয়। এই শিল্প জালিয়াতির উপরে আমরা যেমন সিনেমাতে দেখেছি, এছাড়াও শিল্পকলার ইতিহাসে এই শিল্প জালিয়াতি নিয়ে অনেক ধরনের অনেক মজাদার এবং রোমাঞ্চকর গল্প রয়েছে, সেসব আমরা অন্য আরেক দিন শুনব। এই শিল্প জালিয়াতির মধ্যে পড়ে জাল অথবা ফেক পেইন্টিং বা যে কোনো ধরনের শিল্পকর্ম সৃষ্টি করা। একজন বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম দেখে অসম্ভব প্রতিভাধর শিল্পী যারা যে কোনো কিছুকে দেখলেই নকল করতে পারেন, তারা সেই ধরনের শিল্পকর্মগুলোকে সৃষ্টি করে, পুনরায় সৃষ্টি করে বা তার একটি নকল বানিয়ে সেটাকে তারা শিল্পকর্মের বাজারে বা আর্ট মার্কেটে বিক্রি করে চড়া দামে। এই ধরনের শিল্পকর্মের ক্রেতারও কিন্তু অভাব নেই। দ্বিতীয় ভাগে আমরা দেখি ভাঙচুর বা ভ্যান্ডালিজম। এই ভ্যান্ডালিজমের মধ্যে শিল্পকর্ম যেমন ধ্বংসের মধ্যে পড়ে বা শিল্পকর্ম বিকৃতির মধ্যেও পড়ে। শিল্পকর্ম ধ্বংস অথবা বিকৃতির পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। এছাড়াও আরেকটি অদ্ভুত কারণ আছে, সেটি হলো মানসিক সমস্যা। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ যদি মানসিক ভারসাম্য থাকেন, তারা হয়তো নির্দিষ্ট কোনো শিল্পকর্মের উপরে গিয়ে তারা চড়াও হন, জেনে বা না জেনে অথবা না বুঝে। এমন একটি ঘটনা ঘটেছিল 1972 সালে। ভারসাম্যহীন একজন মানুষ মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত শিল্পকর্ম পিয়েতার উপরে হাতুড়ি নিয়ে আক্রমণ চালান। এই শিল্পকর্ম ভ্যান্ডালিজম বা বিকৃতি আমরা অহরহই দেখি এখনকার সময় যে কোনো ধরনের আন্দোলনের প্রতিবাদকারীরা, সেটা জলবায়ুর আন্দোলনই হোক, বিভিন্ন ধরনের সামাজিক ঔপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলনই হোক, তারা গিয়ে চড়াও হয় শিল্পকর্মের উপরে। তারা সেটাকে হয়তো ধ্বংস করে অথবা সেটাকে বিকৃতি করে। এটাকে বলা হয় আর্ট ভ্যান্ডালিজম বা শিল্পকর্ম বিকৃতি করা অথবা ধ্বংস করা। রাজনৈতিক মতাদর্শের কারণে শিল্পকর্ম ধ্বংস পৃথিবীর ইতিহাসে আমরা বহুবার দেখেছি এবং এই সম্প্রতি সময়ে আমরা সেটা বাংলাদেশে দেখেছি। চতুর্থ ভাগটি হলো চোরাচালান অথবা মানি লন্ডারিং। আজকাল দেখা যায় অর্থ পাচারের নামে শিল্পকর্ম পাচার হয়। কেউ একজন অনেক দামি শিল্পকর্ম কিনে, আমি শিল্পকর্ম এক দেশ থেকে কিনে আরেক দেশে নিয়ে যাচ্ছি, এভাবে দেখিয়ে মূলত তারা শিল্পকর্মটার মূল্যটাকে পাচার করল। এভাবে কিন্তু কালো টাকাকে সাদা বানানো হরদম চলছে আজকাল। অনেক বিখ্যাত কোম্পানি আছে, তারা কোটি কোটি টাকার শিল্পকর্ম কিনে সেই কোম্পানির মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে। মূলত তারা অর্থ পাচার করছে। আর্ট ক্রাইম অথবা শিল্পকলার অপরাধ যে কোনো ধরনের সাধারণ চুরি নয়, এটি একটি গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে একটি গোষ্ঠী মূলত অন্য এক জাতি বা দেশ বা সংস্কৃতির পরিচয় মুছে ফেলার চেষ্টা করে। আমরা যেমন দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীরা তারা কিভাবে ইহুদিদের শিল্পকর্ম চুরি করেছে, নষ্ট করেছে, ধ্বংস করেছে, শুধুমাত্র ইহুদিদের পরিচয় এই পৃথিবী থেকে মুছে ফেলার জন্য। এই আর্ট ক্রাইমগুলো বা শিল্পকলার এই অপরাধগুলো, চুরি, জালিয়াতি, পাচার, এই অপরাধগুলো শিল্পকলার জগৎকে গ্রাস করে রেখেছে। শিল্পকলার জগতের সাথে অপরাধ জগতের সম্পর্ক আজ নতুন নয়, কারণ শিল্পকর্মকে ক্রয় করবার ক্ষমতা বিত্তবানদেরই থাকে, আর সেই অর্থবিত্তের উৎস নিষ্পাপভাবে হওয়া কখনোই সম্ভব নয়। আর্ট ক্রাইম রোধে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যেন কোনোভাবেই এই আর্ট ক্রাইমকে জাস্টিফাই করতে না পারি, বা আমরা যেন কোনোভাবে এই আর্ট ক্রাইমকে জাস্টিফাই না করি যে এটা আন্দোলনের জন্য প্রয়োজন ছিল, বা এটার জন্য প্রয়োজন ছিল, বা আমাদের কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজন ছিল, এবং এই উদ্দেশ্যটা মানুষের মঙ্গলের জন্য এবং শুভর জন্য।
একটি শিল্পকর্ম যখন সৃষ্টি হয়ে গেছে সেটা আর যে কোনো মানব শিশুর মতোই নিষ্পাপ। তার সঙ্গে পাপের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে অপরাধ জগতের কোনো সম্পর্ক নেই। হতে পারে সৃষ্টিকারী মানুষটির থাকতে পারে, কিন্তু শিল্পকর্মটি, সৃষ্ট শিল্পকর্মটি আর যে কোনো মানব শিশুর মতোই নিষ্পাপ। এতক্ষণ ধরে আমার কথাগুলো যারা শুনলেন তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আমার সঙ্গে পরের পর্বেও থাকবেন। পরের পর্বেও আমি ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে, শিল্পকলার ইতিহাসের নতুন কোনো শিল্পীকে নিয়ে, নতুন কোনো মজাদার বিষয় নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, শিল্পকলার সঙ্গেই থাকবেন। শুভকামনা।